পলি টেনে দিবেন, অর্থাৎ রশি দিয়ে টেনে দিবেন। টেনে দেওয়ার পরবর্তী শুধুমাত্র সাদা পানি স্প্রে করে দিবেন। আসসালামু আলাইকুম, কৃষি জানালা ইউটিউব চ্যানেল থেকে আমি মোজবার স্বাগতম জানাচ্ছি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকের বিষয় থাকছে বন্যা কবলিত এলাকা বা প্লাবিত এলাকা বা আমন ধানের জমিতে পানি ওঠা অবস্থায় বা পানি ছেড়ে যাওয়ার পরবর্তীতে করণীয় কি। অত্যন্ত দুঃখের সঙ্গে এবং পরিতাপের বিষয় হচ্ছে যে হঠাৎ করে বাংলাদেশে অতি ভারী বৃষ্টি এবং ভারত থেকে পানি নেমে আসার কারণে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই ক্ষতি সহজে পুষিয়ে ওঠান না। বন্যা কবলিত এলাকার চাষি ভাইদের জন্য রোপা আমন ধানের জমি 3টি করণীয়। ধানের জমি থেকে পানি নেমে যাবে, নেমে যাওয়ার পরবর্তী ধানের যে ডিগ পাতা থাকে বা পাতাগুলা থাকে, এই পাতাগুলা কিন্তু অত্যন্ত খারাপ অবস্থায় থাকে। পানি থাকা অবস্থায় রশি দিয়ে টেনে দিবেন, অর্থাৎ ধানের পাতার মধ্যে যে পলিটা জমে থাকে, অর্থাৎ মাটি বা শ্যাওলা, এগুলো যাতে সরে যায়। পলি টেনে দিবেন, অর্থাৎ রশি দিয়ে টেনে দিবেন। টেনে দেওয়ার পরবর্তীতে আপনারা ধানের জমিতে যেমন কীটনাশক বা ছত্রাকনাশক স্প্রে করে ঠিক শুধুমাত্র সাদা পানি স্প্রে করে দিবেন। তাহলে কি হবে, এই ধানের যে ময়লাগুলো পাতায় জমে থাকে সেগুলো কিন্তু অপসারণ হবে। অপসারণ যদি করা যায় সেক্ষেত্রে ধানের গাছ দ্রুত দাঁড়ায় যাবে। এবং চতুর্থ কাজ হচ্ছে, অতিরিক্ত ধানের গাছ বড় হয়ে থাকে, ডিগ পাতাগুলো আছে, পাতাগুলো পরিমাণ মতো কর্তন করে দিবেন। যদি কর্তন করে দেন তাহলে দ্রুত ধানের গাছ দাঁড়িয়ে যাবে। বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে অনেক চাষি ভাইয়েরাই তাড়াহুড়া করে ধানের জমিতে কখনোই যে কোনো প্রকার সার প্রয়োগ করবেন না। যদি সার প্রয়োগ করেন তাহলে কিন্তু সঠিকভাবে আপনারা ধানের জমি থেকে ধানের গাছ বাঁচাতে পারবেন না। কেননা অনেক সময় সার প্রয়োগ করার ফলেই ধানের গাছ পচন অতিরিক্তভাবে হয়ে যাবে। এতে করে কিন্তু ধানের গাছ বাঁচানো সম্ভব হবে না। ধানের জমি থেকে পানি অপসারণ হয়ে যাওয়ার পরবর্তীতে মিনিমাম 10 থেকে 12 দিন বা 15 দিন পরে আপনারা সার প্রয়োগ করতে পারেন। বন্যা কবলিত এলাকায় রোপা আমন ধান বা আউশ ধান, ধানের জমিতে কিন্তু খোল পচা রোগ, পাতা পচা রোগ বা গোড়া পচা রোগ, এছাড়াও ব্যাকটেরিয়া জনিত রোগবালাই আক্রমণ করতে পারে। এজন্য ছত্রাকনাশকের মধ্যে সর্বপ্রথম আপনারা প্রয়োগ করবেন কপার অক্সিক্লোরাইড গ্রুপের ছত্রাকনাশক, যেমন অক্সিক্যাপ বা কপার ব্লু বা এই গ্রুপের যে কোনো একটি ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে 1 গ্রাম থেকে 1.5 গ্রাম হারে স্প্রে করে দিতে পারেন। অথবা যদি এই ছত্রাকনাশক না দেন তাহলে কপার হাইড্রোক্সাইড গ্রুপের ছত্রাকনাশক যেমন চ্যাম্পিয়ন বা এই গ্রুপের যে কোনো একটি ছত্রাকনাশক প্যাকেটের গায়ে লেখা অনুযায়ী প্রয়োগ করতে পারেন। অথবা প্রতি লিটার পানিতে 1 গ্রাম হারে ধানের জমিতে স্প্রে করে দিলে কিন্তু ছত্রাকজনিত যে সকল রোগগুলা থাকে সেই সকল রোগগুলা কিন্তু আর থাকবে না। ধানের জমিতে যদি ব্যাকটেরিয়া নাশক দিতে চান তাহলে ব্যাকটেরিয়া নাশকের মধ্যে ব্যাকটোবন আছে, ব্যাকটাপ আছে, ব্যাকটল আছে, অথবা এই গ্রুপের যে কোনো একটি ব্যাকটেরিয়াসাইড আপনারা প্রতি লিটার পানিতে 1 গ্রাম বা 1.5 গ্রাম বা অতিরিক্ত হলে 2 গ্রাম হারে প্রয়োগ করতে পারেন বা স্প্রে করে দিতে পারেন। তাহলে কিন্তু ব্যাকটেরিয়া জনিত রোগ বা ছত্রাকজনিত রোগগুলা থাকবে না। ব্যাকটেরিয়া নাশক এবং ছত্রাকনাশক একসঙ্গে আপনারা বন্যা কবলিত এলাকায় পানি অপসারণ হয়ে যাওয়ার পরবর্তীতে স্প্রে করতে পারেন। বন্যা কবলিত এলাকায় আমন ধানের জমি প্লাবিত হয়েছে, সেই সকল জমিতে পানি অপসারণ হয়ে যাওয়ার পরবর্তীতে 12 থেকে 15 দিন বা 18 দিন বা 10 দিনের মধ্যে আপনারা 8 কেজি ইউরিয়া সার এবং 8 কেজি পটাশ সার যদি ধানের জমিতে ছিটিয়ে প্রয়োগ করেন তাহলে কি হবে, ধানের নতুন করে কুশি গাজাতে সাহায্য করবে। এই সার আপনারা যদি না দিতে চান তাহলে 8 থেকে 12 কেজি হারে কি করবেন, সরিষার খোল আপনারা প্রয়োগ করে দিবেন। এর সঙ্গে টিএসপি অথবা ডিএপি সারও 5 কেজি থেকে 6 কেজি হারে প্রয়োগ করে দিলেও কিন্তু ধানের জমি নতুন করে পাশ কাঠি বৃদ্ধি হবে। আমন ধানের যে সকল জমিতে পানি ওঠেনি সেই সকল জমিতে বা কিছু কিছু ধানের জমিতে পানি উঠছে সেই সকল জমিতে দেখা যাচ্ছে যে কিছু কিছু গুছি মারা গেছে, অন্যান্য কুশি থেকে এনে নতুন করে ধানের গাছের শীর্ষ আগাগুলো কর্তন করে আপনারা অন্য লাইনে গুছি করে দিতে পারেন। এই নতুন ধানের কুশি যখন রোপণ করবেন সেখান থেকে কিন্তু ধানের ফলনটা সমানভাবে পেতে পারেন। বন্যা কবলিত চাষি ভাইদের উদ্দেশ্যে আরেকটি কথা বলতে চাই, সেটি হচ্ছে অনেক চাষি ভাইরা হয়তো বা মনে করতেছেন যে এখন ধান রোপণ করা সম্ভব হবে না। না, অবশ্যই ধান রোপণ করা সম্ভব হবে।
15ই সেপ্টেম্বর থেকে 20শে সেপ্টেম্বর পর্যন্ত আপনারা ধান রোপণ করতে পারেন, এখনও সময় আছে। এবং ভাদ্র মাসের 15 তারিখ পর্যন্ত আপনারা ধান রোপণ করতে পারেন। আরেকটি বিষয়, ধানের কিন্তু এই সময় কিছু বীজ পাওয়া যায় স্বল্পকালীন সময়ের জাত, সেগুলো আপনারা রোপণ করতে পারেন। অথবা ধানের বলান বা দ্বিগাছি বা পাতা বাজারে পাওয়া যায়, সেগুলো আপনারা নতুন করে রোপণ করে দিতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু ধানের যে ক্ষতিটা হয়ে গেছে সেটা কিন্তু পরবর্তীতে পুষিয়ে নিতে পারবেন। অনেক চাষি ভাইরা বলতে পারেন যে পানি নেমে যাওয়ার পরবর্তীতে কোন ছত্রাকনাশক এবং কীটনাশকটা ভালো কাজ করবে। এইম গোল্ড দিতে পারেন, অথবা কার্টাপ দিতে পারেন, অথবা এনসিপিও দিতে পারেন, অথবা মর্টার দিতে পারেন, অথবা মার্শাল দিতে পারেন, অথবা ভায়াগো সুপার দিতে পারেন। এই গ্রুপের যে কোনো একটি কীটনাশক স্প্রে করে দিবেন প্রতি লিটার পানিতে 1 থেকে 2 গ্রাম। পাশাপাশি একটা ছত্রাকনাশক দিবেন। কোন কোন ছত্রাকনাশক দিতে পারেন? পানি নেমে যাওয়ার পরবর্তীতে যেমন নাভারা দিতে পারেন বা কম্বি 2 দিতে পারেন। এই কম্বি 2 কিন্তু সবচাইতে ভালো কাজ করবে। এছাড়াও এমিস্টার টপ দিতে পারেন। এছাড়াও ছত্রাকনাশকের মধ্যে তারেদ দিতে পারেন, অথবা স্কোর দিতে পারেন, অথবা নইন দিতে পারেন। ধানের জমিতে প্রতি লিটার পানিতে 1 থেকে 1.5 গ্রাম হারে আপনারা উপরোক্ত বিষয়গুলো ফলো করতে পারেন, তাহলে অবশ্যই বন্যার পানি নেমে যাওয়ার পরবর্তীতেও ধানের 100% ইনশাল্লাহ ভালো ফলন পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।